Students, in the previous class, I have already answered some question from strong roots and also from Ulysses. And right now, I am going to answer some MCQs from the BET. আজ থেকে তোমাদের এই চ্যানেলে তোমরা একটা সিরিজ দেখতে পাবে, যে সিরিজটার নাম হচ্ছে লক্ষ্যভেদ। এই লক্ষ্যভেদ সিরিজটা কেন করা হলো যদি একটু ক্লিয়ার করে বলে দেওয়া হয় তাহলে তোমাদের ক্ষেত্রেও একটু সুবিধা এবং আমিও জিনিসটা ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে পারবো। প্রথম লক্ষ্য হচ্ছে টু প্র্যাকটিস মোর, বেশি করে প্র্যাকটিস করতে পারবো। কোনো পড়া যখন আমরা পড়েছি তখন সেই পড়াটা সম্পর্কে যে ধারণা হয়েছে তার চেয়ে যদি আমাদের বেশি ধারণার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কোশ্চেন আনসার বেশি করতে হবে, সেই জন্য আমাদের প্র্যাকটিস বেশি দরকার। ওকে, তারপর দেখো টু মেক ক্লিয়ার কনসেপ্ট অফ দ্য টেক্সট থ্রু কোশ্চেনিং, অর্থাৎ আগে যেটা বললাম কোশ্চেনিংয়ের মাধ্যমে টেক্সটটা সম্পর্কে আরও ভালো আইডিয়া আমরা এখানে তৈরি করতে পারবো। আর টু বিল্ড কনফিডেন্স, যখন অনেকগুলো প্রশ্নের তোমরা উত্তর দেবে না তখন তোমাদের মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স আসবে, প্রশ্নগুলো দেখেই তোমরা উত্তর দিতে পারবে। তাহলে এটাও আমাদের একটা পারপাস, উদ্দেশ্য। আর স্কোর হাই, আমাদের শেষ যে লক্ষ্যটা সেটা হচ্ছে স্কোরিং হাই, বেশি করে নাম্বার পাওয়া পরীক্ষায়। এবং এই সিরিজে তোমাদের জন্য রেগুলার বেসিস সপ্তাহে 2 থেকে 3টা, কোনো সপ্তাহে 4টাও হতে পারে, 2 থেকে 3টা ক্লাস শিওর হবে। তাহলে তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বা প্রয়োজন বোধ করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো এরপর তাহলে কোশ্চেনের দিকে যাওয়া যাক। এসে গেছি কোশ্চেন সেকশনে। তাহলে কোশ্চেনে আমরা দেখছি এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে এবং প্রথম যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ম্যাচিং। তো এই ম্যাচিংয়ের উত্তর দেওয়ার সময় তোমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেই টেকনিকটা সম্পর্কে আমি এখানে তোমাদেরকে ডিটেলসে বলবো। এখানে ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমরা আগে থেকেই জানো কলাম এ এবং কলাম বি তোমাদের দেওয়া থাকে। ওকে, তো তোমাদেরকে মোটা ভাষায় খুব সুন্দরভাবে বলি যে এখানে যে কোনো একটা কলামে, হয় কলাম এ অথবা কলাম বি, যে কোনো একটা কলামে তোমরা দেখতে পাবে মানে বড় বড় সেন্টেন্স রয়েছে, লম্বা সেন্টেন্স রয়েছে। তো প্রথমে যে লম্বা সেন্টেন্স বা বড় সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সগুলোর তোমরা প্রথমে মানেগুলো দেখে নেবে, তারপর ম্যাচিংগুলো করবে। আর আরও একটা টেকনিক বলছি একটু পরেই, আগে মানেগুলো দেখে নিই তারপরে। স্টেড ইন কনফাইনমেন্ট ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য বন্দিত্বে থেকেছিল। এইদিকে কলাম এতে যদি দেখি আমরা দেখব কে থেকেছিল জেলে, বন্দিত্বে কে থেকেছিল, দ্য লয়ার। তার মানে আমাদের বিয়ের সঙ্গে ম্যাচিং হবে 1। ওকে, এরপর দেখে নাও লস্ট আ লার্জ পার্ট অফ হিজ ফরচুন, সে তার ভাগ্যের বড় একটা অংশ হারিয়ে ফেলেছিল। কে হারিয়ে ফেলেছিল তার ভাগ্যের একটা বড় অংশ? দ্য ব্যাংকার, তোমরা বেশ ভালোভাবে জানো। এরপর দেখে নাও এমড টু প্রুভ ক্যাপিটাল পানিশমেন্ট রং, এর লক্ষ্যটাই ছিল মৃত্যুদণ্ডকে ভুল প্রমাণ করা। তাহলে এদিকে কোনটা সঙ্গে ম্যাচ হবে? দ্য বেট, বেটটার লক্ষ্য কী ছিল? মৃত্যুদণ্ডকে ভুল প্রমাণ করা। আর আউটকাম, এর রেজাল্ট কী হয়েছিল? শেষমেশ যে রেজাল্ট সেটা কী হয়েছিল? এসকেপ পেইং 2 মিলিয়ন, 2 মিলিয়ন দেওয়া থেকে অব্যাহতি পেয়েছিলেন। এসকেপ মানে এখানে অব্যাহতি পাওয়া। তো আমরা জেনে নিলাম। এরপর তোমরা দেখে নাও আনসারটার কৌশলটা। আমরা দেখলাম প্রথমটা যখন দেখেছি 1 নম্বরের সঙ্গে আমাদের কি হবে? বি এর ম্যাচিং হবে। প্রথমেই আমরা অপশানগুলোর মধ্যে দেখব 1 এবং বি কোনটাতে আছে। দেখো 1 এবং বি শুধুমাত্র একটাতেই আছে, বাকি কোনোটাতেই নাই। তবে এই ব্যাপারে কিন্তু তোমাকে শিওর হতে হবে যে হ্যাঁ আমার এইটা একদম ঠিক। তাহলে এটা একদম ঠিক যে স্টেড ইন কনফাইনমেন্ট ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য থেকেছিল, সেক্ষেত্রে আনসার কে হবে? দ্য লয়ার, মানে বি এর সঙ্গে 1 ম্যাচ হবে। তার মানে বাকি আনসারগুলো আমার এখানে দেখার প্রয়োজনই পড়বে না। এইটাই হচ্ছে তোমাদের টেকনিক। তবে হ্যাঁ, একটা বা দুটো উত্তর তোমাকে কিন্তু একেবারে কনফার্ম হতে হবে। আর সেই তোমাদের কনফার্মেশনটা আসবে কোথা থেকে? প্র্যাকটিসের থেকে। বারবার আমি এই কথাটা বলছি। তাহলে আমাদের এ হবে 2, বি 1, সি 3, ডি 4। নেক্সট কোশ্চেন দেখে নাও। এখানে ইয়ারগুলো দেওয়া আছে, বছরগুলো, বন্দিদশার বছরগুলো, আর এইদিকে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে। তো স্টাডিড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা পড়েছিল,
প্লেড পিয়ানো, রিড নভেলস। পিয়ানো বাজিয়েছিল আর নোভেলস পড়েছিল। কোন বছর মনে করো তোমরা? স্টাডিড থিওলজি অ্যান্ড ফিলসফি, ধর্মতত্ত্ব পড়েছিল এবং দর্শনশাস্ত্র পড়েছিল। কোন বছর একটু মনে করো? রিড ম্যানি বুকস ইন ডিফারেন্ট সাবজেক্টস, এবং বিভিন্ন প্রকার বই পড়েছিল বিভিন্ন সাবজেক্টে। তাহলে প্রথম বছর দেখো, যে প্রথম বছরে তিনি শুধু উপন্যাস পড়েছিলেন। ওই যে লয়ার ছিল, উপন্যাস পড়েছিলেন। তো উপন্যাস ভাষার মধ্যে আছে, তার মানে এর সঙ্গে ফার্স্ট ইয়ার ম্যাচ হবে। এ এবং 1, A1। তারপর দেখে নাও ফাইনাল ইয়ারে তোমাদের একটা জিনিস আশা করি মনে পড়ে। ফাইনাল 2 বছর একটা উদাহরণ খুব সুন্দর তিনি দিয়েছেন মেটাফরিক্যালি লেখক, যে লাস্ট 2 বছর তিনি এমনভাবে বইগুলো পড়েছেন যেন একজন লোকের জাহাজ ডুবে গেছে এবং ডুবে যাওয়া জাহাজের কাঠগুলোকে ধরে সে তার জীবন রক্ষার চেষ্টা করছে। ঠিক তেমনিভাবে বইগুলো পড়েছিল। তার মানে কি বিভিন্ন বুক পড়েছিল সেই সময়, কখনো পড়েছিল কেমিস্ট্রি, কখনো থিওলজি, কখনো ফিলসফি, মানে বিভিন্ন রকম। তাহলে এটা শিওর যে ফাইনাল যে 2 বছর, সেই 2 বছরটাই বিভিন্ন রকম বই পড়েছিল। ফাইনাল 2 বছর মানে ডি, তার মানে D4। তাহলে তোমরা দেখে নাও D4 আছে 2টো অপশানে, প্রথমটাতে আছে আর 3 নম্বরে আছে। আর ফার্স্ট ইয়ারে তিনি শুধুমাত্র ভাষা পড়েছিলেন এ, সুতরাং A এবং 1 এই দুটো ম্যাচ হবে। তাহলে A এবং 1 কোনটাতে আছে তোমরা একটু দেখে নাও। A1 মানে আছে C আর D4, তাহলে দুটো মিলল, আর বাকিগুলো তোমাদের দরকার নেই, তবু আমি বলে দিচ্ছি। প্লেড পিয়ানো অ্যান্ড রিড নভেলস, পিয়ানো বাজিয়েছিল আবার নোভেল পড়েছিল। কোন বছরটাতে? 5th ইয়ারে, 5 বছরটাতে। আর একটাই বেঁচে আছে এখন, স্টাডি থিওলজি অ্যান্ড ফিলসফি। কখন তিনি ধর্মতত্ত্ব এবং দর্শনশাস্ত্র পড়েছিলেন? না, 6th ইয়ারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আনসারটা কি হবে। আনসার হবে সি। আমরা দুটো অপশন দেখেই কিন্তু বুঝে গিয়েছিলাম যে কোনটা হবে, উত্তর সি হবে। পরের প্রশ্ন দেখে নাও। ম্যাটেরিয়ালিস্টিক, ফিয়ারফুল, খুব বস্তুবাদী, অ্যান্ড ফিয়ারফুল, ভীতু। খুব ভীতু কে ছিল? ব্যাংকার। এবং ম্যাটেরিয়ালিস্টিক, জড়বাদী, মানে জড়বাদ ছাড়া আর কিছুই বুঝতো না, ভোগবাদ ছাড়া কিছুই বুঝতো না। সব সময় তার মানে পার্থিব জিনিসপত্রের প্রয়োজন হতো, টাকা পয়সা, ভোগ বিলাস, এইসবগুলো। আর এইগুলো যার কাছে থাকবে সে একটু ভীতু হবেই, কারণ যখন তার কাছ থেকে সব কিছু শেষ হয়ে যাবে তখন সে ভীতু হয়ে যাবে। তাহলে প্রথম অপশানটার সঙ্গে আমাদের ম্যাচ হবে কে? ব্যাংকার। তাহলে A1। ওকে, A1 কোথাও আছে? হ্যাঁ, প্রথম অপশানটাতেই A1 আছে। আশা করি এর উত্তরটাই ঠিক হবে। তারপর দেখে নাও, কিউরিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল, কৌতূহলী ছিল এবং বুদ্ধিমান ছিল। কে? লয়ার। এটা খুব সহজ, তোমরা জানো। আর উইটনেস টু কনফাইনমেন্ট, উইটনেস মানে লক্ষ্য করা বা দেখা। তাহলে উইটনেস টু কনফাইনমেন্ট মানে বন্দিকে দেখতো কারা? ওয়াচম্যান। ওয়াচম্যানই দেখা দেখি করে। তারপর দেখো এখানে ন্যারেটার অ্যান্ড ক্রিটিক অফ সোসাইটি, তিনি একজন কথক এবং ক্রিটিক মানে সমালোচক, তিনি সমাজের সমালোচক এবং কথক। তাহলে কথক এবং সমালোচক কে? চেকভ। তাহলে আমাদের A1, B2, C3, D4 মানে অপশন এ হবে উত্তর। দেখো A1, B2, C3, D4। নেক্সট কোশ্চেন রয়েছে অ্যাসারশন রিজন থেকে। ওকে, অ্যাসারশন এবং রিজন সম্পর্কে এর আগেও আমি তোমাদেরকে বলেছি, তবু এখানে তোমাদের জন্য আবারও একবার রিপিট করছি। অ্যাসারশন একটা স্টেটমেন্ট, রিজন মানে কারণ। তো এখানে দ্য লয়ার রিনাউন্সড দ্য 2 মিলিয়ন রুবেলস, অর্থাৎ ওই উকিল রিনাউন্সড প্রত্যাখ্যান করেছিল 2 মিলিয়ন রুবেল। কথাটা সত্যি কি মিথ্যা? তোমরা আশা করি বুঝতে পারছো কথাটা একেবারে সত্যি। 2 মিলিয়ন রুবেল সে প্রত্যাখ্যান করেছিল। তারপর দেখো, মানে প্রথমটা ট্রু। হি রিয়েলাইজড দ্য ফিউটিলিটি অফ ওয়ার্ল্ডলি পজেশন। হি রিয়েলাইজড, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। রিয়েলাইজ মানে উপলব্ধি করতে পারা। দ্য ফিউটিলিটি, ফিউটিলিটি মানে হচ্ছে নিরর্থকতা, অর্থহীনতা। অফ ওয়ার্ল্ডলি পজেশন মানে পার্থিব সম্পত্তির নিরর্থকতা তিনি বুঝতে পেরেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন এই পার্থিব জিনিসপত্রগুলি সবই মৃত্যুর পরে অন্য কারো হয়ে যাবে, সুতরাং এগুলি খুব বেশি একটা ভ্যালুয়েবল জিনিস নয়। আর ভোগ যতই করি একটা সময়ের পর ভোগটাও শেষ হয়ে যাবে, সুতরাং জীবনের ক্ষেত্রে এগুলোর সমাধান নয়। তাহলে একবার দেখে নিই উত্তরটা। প্রথম কথা, তিনি প্রত্যাখ্যান করেছিলেন 2 মিলিয়ন রুবেল, এটা ঠিক। আর তিনি কেন প্রত্যাখ্যান করেছিলেন?
না তিনি বুঝতে পেরেছিলেন যে এই পার্থিব যে জিনিসপত্র বা সম্পত্তিগুলি সেগুলি নিরর্থক। তাহলে দুটোই ঠিক। এবং অ্যাসারশনটাকে রিজনের মাধ্যমে ব্যাখ্যাও করা হচ্ছে। কেন বলো তো? সে কেন প্রত্যাখ্যান করেছিল? কারণ সে বুঝতে পেরেছিল যে পার্থিব সম্পত্তি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলি সম্পূর্ণ ফিউটাইল ব্যাপার, মানে নিরর্থক বা অর্থহীন ব্যাপার। দ্য ব্যাংকার প্ল্যান্ড টু মার্ডার দ্য লয়ার। ব্যাংকার পরিকল্পনা করেছিলেন ওই উকিলকে হত্যা করার। ওকে, একেবারে ঠিক, এটা হবে ট্রু, ঠিক। হি হ্যাড বিকাম পুয়ার, তিনি দরিদ্র হয়ে গেছিলেন। অ্যান্ড কুড নট পে দ্য অ্যাগ্রিড অ্যামাউন্ট, এবং চুক্তির টাকাটা তিনি দিতে পারেননি। হ্যাঁ, কথাটা সত্যি যে তিনি পুয়ার হয়ে গেছিলেন, দরিদ্র হয়ে গেছিলেন, এবং তিনি টাকাটা দিতে পারেননি, এটাও সত্যি। তার মানে দুটো কথাই এখানে সত্যি। এবং তাকে মার্ডার করতে কেন চেয়েছিল? সে দরিদ্র হয়ে গেছিল এবং টাকাটা দেওয়ার ক্ষমতা এখন তার ছিল না বলে। সুতরাং অ্যাসারশন রিজন দুটোই ঠিক। আর এই অ্যাসারশনটাকে রিজনটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং আমাদের এখানেও উত্তর হবে এ। পরেরটা দেখে নাও। অ্যাসারশন, দ্য লয়ার্স রিডিং চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। বছর যেমন যেমন চেঞ্জ হয়েছিল, বছর যেমন যেমন পরিবর্তন হয়েছিল, ঠিক তেমনি তার বইয়ের যে রুচি সেটাও পরিবর্তিত হয়েছিল। কথাটা সত্যি, কারণ বিভিন্ন বছরে বিভিন্ন টাইপের বই তিনি পড়েছিলেন। ওকে। হি ওয়াজ ট্রাইং টু গেন নলেজ ইন ম্যানি সাবজেক্টস। কারণ তিনি বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন। জ্ঞান মানে অর্জন করা, নলেজ মানে জ্ঞান, তোমরা সবাই জানো। তাহলে এখানে অ্যাসারশনটাও ঠিক হবে এবং রিজনটাও ঠিক হবে। এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক হবে, এবং অ্যাসারশনটাকে রিজনটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যাও করছে। কারণ তার বছরের সঙ্গে সঙ্গে, বছর বাড়ার সঙ্গে সঙ্গে রুচিবোধ চেঞ্জ হচ্ছিল, কারণ তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন, সেই জন্য। সুতরাং অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক হবে। এখানেও উত্তর হবে এ। দ্য লয়ার স্পেন্ট দ্য লাস্ট 2 years রিডিং ভ্যারিয়াস বুকস। এই লয়ার কাটিয়েছিলেন তার শেষ 2 বছর রিডিং ভ্যারিয়াস বুক, বিভিন্ন ধরনের বই পড়ে। ভ্যারিয়াস মানে বিভিন্ন, আর বুকস মানে বই। বিভিন্ন ধরনের বই পড়ে শেষ 2 বছর তিনি কাটিয়েছিলেন লয়ার। ওকে, এটা ঠিক, কারণ 2 বছর একটু আগেই আমি বললাম, লাস্ট 2 বছর তিনি বিভিন্ন ধরনের, যে কোনো ধরনের বই তিনি পড়েছিলেন। হি বিকেম ইন্টারেস্টেড ইন রিলিজিয়াস টেক্সট অনলি। এবং শেষমেশ শুধুমাত্র তিনি ইন্টারেস্টেড হয়েছিলেন কিসে? না, রিলিজিয়াস টেক্সট, ধর্মীয় বইগুলিতে। দুটোই ঠিক। শেষমেশ তিনি গসপেলে সময় দিয়েছিলেন অনেকটাই, আর বিভিন্ন ধরনের বই পড়েছিলেন। কিন্তু এখানে অ্যাসারশনটাকে রিজনটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে না, তাই উত্তর হবে বি। দ্য ব্যাংকার ফেল্ট ইমেন্স রিলিফ। ব্যাংকার স্বস্তি পেয়েছিল, গভীর স্বস্তি পেয়েছিল। রিলিফ মানে স্বস্তি, আর ইমেন্স মানে গভীর, গভীর স্বস্তি পেয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য বেট, বেটের শেষে। কথাটা সঠিক। বেট যখন শেষ হয়েছিল, ব্যাংকার কিন্তু স্বস্তি পেয়েছিল, কারণ তাকে 2 মিলিয়ন দিতে হয়নি, সেই জন্য। আর রিজনটা আছে দ্য লয়ার ডায়েড বিফোর দ্য বেট এন্ডেড। কারণ এখানে রিজনটা দেওয়া আছে যে লয়ার আগেই মারা গিয়েছিল, বেট শেষ হওয়ার আগেই, বেটের চুক্তি শেষ হওয়ার আগে না। রিজনটা এখানে ভুল আছে। এ ঠিক, বি ভুল, অর্থাৎ উত্তর হবে সি। তারপর দেখে নাও। দ্য স্টোরি ইজ রিটেন ইন 3rd person। এই গল্পটা 3rd পার্সনে লেখা হয়েছে। আমি যখন পড়িয়েছি তখনও বলেছি এই গল্পটা 3rd person ন্যারেটিভে লেখা আছে। যেমন নাইট ট্রেনের দেউলি, ওটা 1st person ন্যারেটিভে লেখা আছে। 1st person ন্যারেটিভ কোনগুলো? না, যেগুলো আই দিয়ে শুরু হয়। আর 3rd person ন্যারেটিভ মানে আই দিয়ে শুরু হয় না, পুরো ঘটনাটাকে উপর থেকে কেউ বর্ণনা করে, সেক্ষেত্রে 3rd person ন্যারেটিভ হয়। এই যে গল্পটা আমরা পড়ছি দ্য বেট, এটা কিন্তু 3rd person ন্যারেটিভে লেখা আছে, উপর থেকে কেউ ঘটনাটা বর্ণনা করছেন, ন্যারেটর বর্ণনা করছেন। ইট হেল্পস টু প্রেজেন্ট ডিফারেন্ট ভিউ পয়েন্টস অবজেক্টিভলি। ইট হেল্পস, এটা সাহায্য করে, প্রেজেন্টস ডিফারেন্ট ভিউ পয়েন্ট, অর্থাৎ এই ধরনের 3rd person নেগেটিভ যেগুলো, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়। হ্যাঁ, কথাটা একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে 3rd person ন্যারেটিভ হওয়া মানে উপর থেকে অন্য একজন ঘটনাটাকে বর্ণনা করবেন।
তো এখানে ন্যারেটর বর্ণনা করছেন ঘটনাটা লয়ার এবং ব্যাংকারের মধ্যে, কিন্তু গল্পটা কে বলছেন না কথক বলছেন, সুতরাং থার্ড পার্সন ন্যারেটিভে আছে। আর উনি উপর থেকে দেখছেন বলেই বিভিন্ন ভিউ পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন। যদি তিনি ফার্স্ট পার্সনে দেখতেন তাহলে শুধুমাত্র নিজের দিকটা দেখতে পেতেন। ক্লিয়ার? সেই জন্য এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক আছে, এবং রিজনটার মাধ্যমে অ্যাসারশনটাকে সঠিকভাবে ব্যাখ্যাও করা হচ্ছে। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন আজকের গ্রামার থেকে রয়েছে। চুজ দ্য কারেক্ট রিপোর্টেড স্পিচ। সঠিক রিপোর্টেড স্পিচটা তোমরা এখান থেকে নির্বাচন করে নাও। ব্যাংকার থট, ব্যাংকার ভেবেছিল ইফ হি লিভস টিল দ্য মর্নিং আই শ্যাল বি রুইন্ড। বেশি বুঝবো না আমি এখান থেকে, শুধুমাত্র টেন্সটা দেখব। এখানে দেখো হি লিভস, হি সাবজেক্ট আর লিভস হচ্ছে ভার্ব, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কারণ ভার্বের সঙ্গে এস লাগানো আছে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, মানে আমরা যখন রিপোর্টেড স্পিচটাতে যাব সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাবজেক্টের পরে ভি টু থাকবে, হিয়ের পরে লিভড থাকবে। দেখে নেব কোনটাতে আছে হিয়ের পরে লিভড। হিয়ের পরে লিভড আছে 3টাতে, তারপরে ঠিক আছে 3টাতে আছে, 1 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারে। ওকে, দেন আরও একটা জিনিস দেখার মতো আছে, আই শ্যাল বি রুইন্ড, আমি ধ্বংসপ্রাপ্ত হব। তো আই শ্যাল, আইটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু কথাটা ব্যাংকার বলছেন, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে শ্যাল ইউজ হবে না। আর আমরা জানি শ্যাল চেঞ্জ হয়ে কি হয়, শুড বা উড হয়, ম্যাক্সিমাম সময় উড হয়। যেহেতু সাবজেক্ট হি হচ্ছে তার মানে সেখানে আমাদের উড হওয়ার কথা, হি উড। তো দেখে নাও এখানে প্রথম অপশানটাতেই রয়েছে সাবজেক্ট প্লাস ভি টু, আর তারপর সাবজেক্ট, তারপর উড। তার মানে আমাদের প্রথম যে অপশানটা রয়েছে সেই অপশানটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, এবং যদি সম্ভব হয় ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসছি তোমাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। যদি খারাপ লাগে সেক্ষেত্রে খারাপের জন্য তুমি তোমার কমেন্ট লিভ করতে পারো, ফিল ফ্রি টু সে।